আন্তর্জাতিক ভূরাজনীতির মাঠ থেকে আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা মে ২০২৬ সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ৪ দিনের ভারত সফরের ভেতরের গল্পগুলো উন্মোচন করব। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি নিশ্চয়ই একটি সাধারণ সফর, কিন্তু আসলে এটি ছিল অত্যন্ত সতর্কভাবে সাজানো এক কূটনৈতিক মাস্টার ক্লাস। একজন রিপোর্টার হিসেবে আজ আমরা দেখব কিভাবে উচ্চ পর্যায়ের কূটনীতি, স্থানীয় ঐতিহ্য এবং ভূ-রাজনীতি একসাথে মিলে এই সফরটিকে এতটা তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের এই ব্রিফিংয়ে আমাদের আলোচ্য বিষয়গুলো হল: ১. ভূ-রাজনৈতিক পর্যটক, ২. আস্থার ঘাটতি মেটানো, ৩. ইন্ডিয়া ফার্স্ট নীতি, ৪. আম্বের ফোর্টের সেমিওটিক্স, ৫. কোয়াডের সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ এবং সবশেষে ৬. এই সফরটি আসলে কতটা সফল ছিল। ১ নম্বর বিষয়, ভূ-রাজনৈতিক পর্যটক। কূটনীতির দুনিয়া একটা দারুণ ধারণা আছে, যাকে বলা হয় সেমিওটিক্স, অর্থাৎ সংকেত এবং প্রতীকের ব্যবহার নিয়ে পড়াশোনা। যখন কোনো শীর্ষ কূটনীতিক ভিন দেশের কোনো ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন, তখন তা শুধু ঘুরে দেখার জন্য নয়, এর মাধ্যমে তারা একটা প্রচ্ছন্ন বার্তা দেন যে তারা সেই দেশের সভ্যতা ও দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে কতটা সম্মান করেন। মার্কো রুবিওর এই ভারত সফরের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। পর্যটনের আড়ালে এই সেমিওটিক্সের ব্যবহারই তিক্ত নীতিগত পার্থক্যগুলোকে সাময়িকভাবে আড়াল করতে সাহায্য করেছিল। এই সফরের টাইমলাইনটা একবার খেয়াল করলেই বোঝা যায় সবকিছু কত দ্রুত ঘটেছে। ২৩ মে কলকাতায় মাদার হাউস পরিদর্শনের মধ্য দিয়ে শুরু। এরপর ২৩ ও ২৪ মে নয়াদিল্লিতে টানা রুদ্ধদ্বার বৈঠক। ২৫ মে সোজা আগ্রার তাজমহল এবং জয়পুরের আম্বের ফোর্টে। আর ২৬ মে আবারও নয়াদিল্লিতে ফিরে কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। মূলত ভারতের আইকনিক স্থানগুলো ছুঁয়ে যাওয়া এই সফরটি ছিল একটি কৌশলগত ড্যামেজ কন্ট্রোল মিশন। ২ নম্বর পয়েন্ট, আস্থার ঘাটতি মেটানো। প্রশ্ন হল, হঠাৎ এই তড়িঘড়ি সফরের কি এমন প্রয়োজন পড়ল? আসল গল্পটা হলো রুবিও সফরের মাত্র কিছুদিন আগে বেজিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সম্ভাব্য একটি G2 ব্যবস্থার ইঙ্গিত দেওয়া হয়। এর ফলে নয়াদিল্লির মনে একটা আশঙ্কা তৈরি হয় যে ওয়াশিংটন হয়তো তাদের পুরনো মিত্রদের পাশ কাটিয়ে চীনের সাথে আপোস করছে। মূলত এই চরম আস্থার ঘাটতি এবং ভূ-রাজনৈতিক শঙ্কা দূর করতেই এই জরুরি সফরের আয়োজন। আর এই সম্পর্ক মেরামতের মূল্যটা কত জানেন? অঙ্কটা কিন্তু বিশাল, $500 বিলিয়ন। মিশন ৫০০-র অধীনে ওয়াশিংটনের চাপ মেটাতে ভারতকে প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে তারা বিপুল পরিমাণ আমেরিকান জ্বালানি, প্রযুক্তি এবং কৃষিপণ্য কিনবে। এই বিষয়টা কিন্তু খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে বর্তমান ভূ-রাজনীতি আসলে কতটা লেনদেন আর স্বার্থের উপর দাঁড়িয়ে আছে। এবার আসি ৩ নম্বর বিষয়ে, ইন্ডিয়া ফার্স্ট নীতি। নয়াদিল্লির রুদ্ধদ্বার বৈঠকই কিন্তু রীতিমতো একটা স্নায়ুযুদ্ধ চলছিল। এখানে আমরা দুটি সম্পূর্ণ ভিন্ন নীতির সরাসরি সংঘর্ষ দেখতে পাচ্ছি। একদিকে ট্রাম্প প্রশাসনের কট্টর আমেরিকা ফার্স্ট নীতি, যা মূলত নিজেদের বাণিজ্য সুরক্ষায় শুল্ক আরোপের ওপর জোর দেয়। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদির ইন্ডিয়া ফার্স্ট নীতি, যা ভারতের নিজস্ব জাতীয় স্বার্থ এবং কৌশলগত স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই দুটি বিপরীতমুখী কাঠামোর কারণেই দ্বিপাক্ষিক আলোচনাগুলো এতটা টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে। আর এই বাস্তবতার সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সরাসরি সেক্রেটারি রুবিওকে একটা কড়া বার্তা দেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে ট্রাম্প প্রশাসন যেমন আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে চলে, আমাদের কাছেও সবার আগে ইন্ডিয়া ফার্স্ট। এটি ছিল মূলত নিজেদের জাতীয় অগ্রাধিকারের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে দেওয়া ভারতের এক অত্যন্ত বলিষ্ঠ রিয়ালিটি চেক। আমাদের ৪ নম্বর আলোচনা, আম্বের ফোর্টের সেমিওটিক্স। ভূ-রাজনীতি কিভাবে স্থানীয় পর্যটনকে নিজের কাজে লাগায় তার চমৎকার উদাহরণ দেখা যায় ১৬ শতকের আম্বের ফোর্টে। সেখানে রাজা মানসিংহের ঐতিহাসিক প্রবেশদ্বারে রুবিওকে ঐতিহ্যবাহী রাজস্থানী অভ্যর্থনা জানানো হয়। পরিবেশিত হয় কাচ্চি, ঘড়ি আর ঘুমরের মতো লোকনৃত্য। তবে সবচেয়ে কৌতূহলোদ্দীপক ব্যাপার ছিল তিনি দুর্গের প্রাচীন বৃষ্টির জল সংরক্ষণ এবং টেকসই জল প্রকৌশল নিয়ে গভীরভাবে খোঁজখবর নেন।
চলমান নীতিগত দ্বন্দ্বের মাঝে স্থানীয় প্রকৌশল ও ইতিহাসের প্রতি এই গভীর আগ্রহ প্রদর্শন ছিল মূলত পাবলিক ডিপ্লোম্যাসি বা জনকূটনীতির এক মোক্ষম চাল। সেমিওটিক্সের আরেকটা চূড়ান্ত নিদর্শন দেখা যায় আগ্রা তাজমহলে। ভাবতে পারেন 45.4 ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমেও সেক্রেটারি রুবিও একটা নেভি ব্লু স্যুট পরে ঘুরেছেন। এটা কিন্তু শুধু ক্যামেরায় পোজ দেওয়ার জন্য ছিল না। এই কাঠফাটা গরমে এমন আনুষ্ঠানিক পোশাকে থাকাটা প্রমাণ করে তিনি এই ঐতিহাসিক নিদর্শনের প্রতি কতটা গভীর শ্রদ্ধা দেখাচ্ছেন। এটি ছিল কঠোর রিয়েল পলিটিকের বাইরে এসে অভিন্ন মানবিক মূল্যবোধের এক শক্তিশালী বার্তা। 5 নম্বর বিষয়, কোয়াডের সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ। সফরের শেষ দিনে কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কিছু বাস্তবসম্মত ফলাফল বেরিয়ে আসে। নতুন চালু হওয়া ইন্দো প্যাসিফিক মেরিটাইম সার্ভিলেন্স কোলাবোরেশন বা আইপিএমসি এর কথাই ধরুন। ভারত মহাসাগরীয় অঞ্চলের রাডার ডেটা এবং সামুদ্রিক তথ্য আদান প্রদানের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর মধ্যে পুনরায় আস্থা নির্মাণের এটি একটি দারুণ এবং অত্যন্ত কার্যকরী পদক্ষেপ। এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন আইপিএমডি এর অধীনে রিয়েল টাইম ট্র্যাকিংয়ের জন্য একটি সমন্বিত ব্যবস্থা বা কমন অপারেটিং পিকচার তৈরি করা হচ্ছে। এছাড়াও 2026 সালের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড কাউন্টার টেরোরিজম টেবলটপ এক্সারসাইজ মূলত রাষ্ট্রীয় মদতপুষ্ট হুমকি এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তিগত হামলা মোকাবেলায় ফোকাস করবে। সামুদ্রিক জোন নিরাপদ রাখতে এই পদক্ষেপগুলো সত্যি খুব তাৎপর্যপূর্ণ। এবং সবশেষে 6, সফরটি কি আসলেও সফল ছিল? একজন আন্তর্জাতিক সম্পর্কের রিপোর্টার হিসেবে যদি বলি, এই সফরটি হয়তো সাময়িক কূটনৈতিক ক্ষতে প্রলেপ দিতে পেরেছে, কিন্তু একই সাথে এক রূঢ় বাস্তবতাকে সামনে এনেছে। যুক্তরাষ্ট্র এবং ভারতের এই সম্পর্ক এখন পুরোপুরি একটি লেনদেনমূলক এবং স্বার্থচালিত পর্যায়ে প্রবেশ করেছে। এই মিত্রতা টিকিয়ে রাখতে এখন প্রতিনিয়ত দর কষাকষি আর অবিরত আলোচনার প্রয়োজন হবে। শেষমেশ আমাদের মনে এই প্রশ্নটা থেকেই যায়, সাংস্কৃতিক কূটনীতি আর সামুদ্রিক নিরাপত্তার এই যৌথ উদ্যোগগুলো কি সত্যি বাণিজ্য এবং আস্থার গভীরে থাকা বড় ধরনের ঘাটতিগুলোকে দীর্ঘমেয়াদে ঢেকে রাখতে পারবে? ভূ রাজনীতির এই জটিল খেলায় কি নিছক প্রতীকী বার্তাই যথেষ্ট? এ এক এমন প্রশ্ন যার উত্তর হয়তো সময়েই দেবে। তবে আজকের এই বিশ্লেষণ অন্তত আমাদের নতুন করে ভাবতে শেখায়। সাথে থাকার জন্য ধন্যবাদ।